আসসালামু আলাইকুম। এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি রেদওয়ান মাহমুদ রেজা। এক্সিস মেডিকেল স্কুল বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন প্ল্যাটফর্ম, মেডিকেল স্টুডেন্টদের জন্য সবচেয়ে বড় অনলাইন প্ল্যাটফর্ম। আমরা আয়োজন করে যাচ্ছি প্রতিনিয়ত মেডিকেল স্টুডেন্টদের জন্য একাডেমিক এবং তাদের এমবিবিএস লাইফের পর যে ক্যারিয়ার রিলেটেড যে বিষয়গুলো থাকে সেই সব বিষয়গুলো নিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের লাইভ টিম, এক্সিস মেডিকেল স্কুল ভিডিও লাইভ টিম, আমরা প্রতিনিয়তই লাইভ ক্লাসের আয়োজন করে যাচ্ছি। তাই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্লাস। আজকে আমরা এই লাইভ ক্লাসে আমরা আলোচনা করব এমআরসিপি নিয়ে। আপনারা জানেন এমআরসিপি অনেক গুরুত্বপূর্ণ একটা ডিগ্রি এবং অনেকের জন্য একটা ড্রিম ডিগ্রি, যেটা ইউকে থেকে রয়্যাল কলেজ থেকে দেওয়া হয় ইউকে। আমরা আজকে সেই এমআরসিপি ডিগ্রি নিয়ে কথা বলবো। আমাদের সাথে এমআরসিপি ডিগ্রি নিয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন ডক্টর এম ওসমান গনি স্যার। স্যার বর্তমানে কর্মরত আছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। স্যার আপনাকে আমরা এই এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। স্যার স্যার আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো রেদওয়ান, আশা করি ভালো আছো তুমিও। আলহামদুলিল্লাহ স্যার, আমিও ভালো আছি। স্যার আমরা আজকে আমাদের যে এমআরসিপি, যে এমআরসিপি আমাদের ড্রিম একটা ডিগ্রি, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। স্যার আপনি ইতিমধ্যে আপনি এই এমআরসিপি ডিগ্রিটা নিয়ে বা এমআরসিপি যে কিভাবে পাথওয়েটা সেটা নিয়ে অনেক বেশি কাজ করে থাকেন। আপনার অনেক স্টুডেন্টরা আছেন যারা বর্তমানে এমআরসিপি কমপ্লিট করে আমাদের মেডিকেল শিক্ষাকে মেডিকেল লাইফে বা আমাদের চিকিৎসা বিজ্ঞানে অনেক বেশি অবদান রাখছে। স্যার আমরা আজকে আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানবো, কিভাবে একজন স্টুডেন্ট এমবিবিএস শেষ করার পর তিনি এমআরসিপি করতে পারেন, বা কিভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে পড়াশোনা করলে তিনি এমআরসিপি সহজেই ডিগ্রি লাভ করবেন, এবং জবের অপরচুনিটি গুলো কেমন, তো সেই বিষয়ে আমরা কথা বলবো। তো স্যার আমরা সময় না বাড়িয়ে স্যার আপনার কাছে চলে যাচ্ছি। স্যার আপনি দয়া করে শুরু করেন। প্রথমেই সবাইকে আসলে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অ্যাক্সিস মেডিকেল স্কুলকে অবশ্যই যে আমি ব্যক্তিগতভাবে এই বিষয়ের প্রতি খুবই আগ্রহী অনেক বছর ধরে। হয়তো তোমরা অনেকে জেনে থাকবে, আমার যারা সরাসরি স্টুডেন্ট আছে তারা তো দেখেছে, জেনেছে। 7 বছর হবে আমি এই কাজের সাথে কিন্তু ইনভলভ। হয়তো আমার বেশি আলোচনায় আসার সুযোগ হয়নি। ইদানিং শুধু বাংলাদেশি না, দেশের বাইরে যারা বিভিন্ন দেশের যারা পরীক্ষার্থী আছেন তাদের সাথে আমার ইদানিং একটা ভালো যোগাযোগ তৈরি হয়েছে। তো এই 7 বছরের অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতাগুলো বিবর্তিত হয়েছে। এই পরীক্ষাটা নিয়ে অনেকেরই অনেক ধারণার অভাব ছিল। সেই আলোকে আসলে এই বিষয়টা অবশ্যই সবাইকে জানানো দরকার এবং কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার সে বিষয়গুলো এরকম একটি ভালো প্ল্যাটফর্মে এসে অ্যাক্সিস স্কুলের মতো জায়গায় আমাকে একটু বলার সুযোগ দেওয়া বা আমি পাওয়া, আমি মনে করি যে এটা আমার কৃতজ্ঞতা বোধ থেকে বলতে চাচ্ছি, অ্যাক্সিসকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। আসলে এই এমআরসিপি ডিগ্রিটা কি ডিগ্রি, এটি যদি আমার স্মৃতি থেকে আমি বলা শুরু করি বা চিন্তা করি যে আমার স্টুডেন্ট লাইফে আমার জীবনে একজন বা দুজন টিচারকে দেখেছি যারা এই রয়্যাল কলেজের মেম্বারশিপ যাদের ছিল, কিন্তু তখনও এই এমআরসিপিটা কি, আসলে ব্যাপারটা কি, এটা কিভাবে অর্জন করা যায় কেউ কিছু বলেননি বা বলতেও শুনিনি। তখন বাংলাদেশে অ্যাভেলেবল যে ডিগ্রিগুলো ছিল, এমডি আসলো অনেক পরে, প্রথমত ফেলোশিপে আসলো, সবাই এটা নিয়ে ভাবতো। তখন মনে হতো যে এমআরসিপি বোধহয় একটা এমন একটি ডিগ্রি যেটা বোধহয় অর্জন করা সম্ভব না, কিংবা এটা অর্জন করা মানে একটা হিমালয়কে জয় করার মতো বোধহয় একটি ব্যাপার। এবং আরো এটিও ঠিক যে যাদেরকে আমরা দেখেছি তাদের কাছ থেকে কোনোদিন এই ব্যাপারটা নিয়ে কোনোদিন আলোচনাও মনে পড়ছে না। তখন আরো বেশি মনে হতো বোধহয় এটা একেবারে ধরাছোঁয়ার বাইরে কোনো একটা ব্যাপার। যাই হোক, দিন চলে গেল, আস্তে আস্তে ম্যাচুরিটি হচ্ছিল, পোস্ট গ্রাজুয়েশনে ঢুকছি, বাংলাদেশেও পড়েছি বা বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট লাইফে ঢোকার পরে আস্তে আস্তে বিষয়গুলো জানা শুরু হয়ে গেল। তখন আসলে দেখলাম যে এই এমআরসিপি অর্জন করাটা আসলে খুব কঠিন কোনো বিষয় নয়। সেটি আমি অবশ্যই বলতে পারি, যেহেতু আমার এটা করা হয়েছে, আমার এটা অ্যাচিভমেন্টে আছে। তাহলে কঠিন কেন মনে হয়? কঠিন এই জন্য মনে হয় যে এটা কিভাবে নিতে হয় এই জিনিসগুলো আমাদের জানা থাকে না, বা আমরা যে পড়াশোনা করি আমাদের দেশের প্রেক্ষিতে সেই পড়াশোনা করেই যে এমআরসিপিটা অর্জন করা যায় এটা
মানে আমাদের অনেকের বোধের ঘাট থাকার কারণে এটা অসম্ভব একটা বিষয় বলে মনে হচ্ছিল। তো আজকে যারা আমার কথা শুনবে বা শুনছে স্টুডেন্টদের মধ্যে আর কি, তো তাদের অনেকেই ইদানিং কিছু কিছু আগ্রহী হয়েছে দেশের প্রেক্ষিতে। বলবো যে এটা এমন নয় যে এই কোয়ালিটিটা অর্জন করার পরে সবাই বিদেশে চলে যাবে। এটি অর্জন করার পরে কিন্তু দেশে কন্ট্রিবিউট করার যথেষ্ট সুযোগ আছে, শুধু বিদেশে যাওয়ার জন্য এটি নয়। তো যে জিনিসটা লক্ষণীয়, আমি যেটা লক্ষ্য করলাম, আমার ক্ষেত্রেও তাই ঘটেছিল যে কম্পেয়ার করলে সবসময় তুলনা একটা চলেই আসে যে আমাদের দেশে অ্যাভেলেবল যে অ্যাচিভমেন্ট গুলো, ডিগ্রি গুলো আছে, তার সাথে এর পার্থক্যটা কোথায়। সেই পার্থক্যগুলো আমি যদি একা বলি এটা একটু ভালো হয়তো দেখাবেও না। আমি একজন তৃতীয় জনের মতামত বা তৃতীয় জনের অভিব্যক্তি দিয়ে হয়তো শুরু করব আমার কথাগুলো। তো আমার মনে হয় রিদওয়ান, আমি যদি একটু স্লাইড দিয়ে শুরু করি তাহলে বোধহয় ভালো হয়। রিদওয়ান, আমি একটু স্ক্রিন শেয়ারে চলে যাই। জি অবশ্যই স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার। আমি আসলে এটার আজকে শিরোনাম হয়তো একটু নিজের মতো করে দিতে চেষ্টা করেছি যে এমআরসিপি এ ড্রিম নিয়ারেস্ট টু ইউ, এভাবে বলার চেষ্টা করেছি। একটি স্বপ্ন হয়তো আমার সময়ের স্বপ্নই ছিল, এবং আমি একটু বলতে চাইলাম যে হিমালয় জয় করার মতো একটি স্বপ্ন ছিল। কিন্তু এখন যারা স্টুডেন্ট বা আজকে হয়তো এই অ্যাক্সিসের সাথে যারা ইনভলভ, আমি যতটুকু জেনেছি যে মেডিকেল স্টুডেন্টরাই বেশি ইনভলভ, ক্লিনিক্যাল স্টুডেন্ট যারা, তাদের কাছে এটা স্বপ্ন হলেও তাদের খুব মানে নাগালের মধ্যে এটা পৌঁছে গিয়েছে। প্রেক্ষিতটা এইরকমই আসলে, যেটা আমাদের কাছ থেকে অনেক দূরে ছিল বলে মনে হয়েছে অনেক আগে। সো কাজেই এই দরজায় করাঘাত করছে যে বলা হয়, ব্যাপারটা এরকমই। কিন্তু আমি আজকে চেষ্টা করব যে আসলে ব্যাপারটা ঠিক কিনা এটা বুঝিয়ে দেওয়ার জন্য। সো অ্যাক্সিস এবং আমার নিজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি একটু কেরিয়ার নিয়ে, যেহেতু অ্যাক্সিস কাজ করছে, আমি শুধু কেরিয়ারের একটা কথা বলে শুরু করব। সেটি হলো, কেরিয়ার বিল্ড আপ করতে গেলে শুধুমাত্র আমার ইচ্ছাটাই যথেষ্ট হয় না। কেরিয়ারের জন্য কিন্তু আরো কিছু প্যারামিটারস দরকার। আমি সেগুলো একটু একসাথে বলার চেষ্টা করেছি, যদিও আমার আজকের আলোচনার বিষয়টা সবকিছুই নয়। আমি জাস্ট শুরু করলাম এই কথা বলে, কেরিয়ারের জন্য এই সমস্ত প্যারামিটারস বা কোয়ালিটিস গুলো থাকা দরকার, তাহলে একটা কেরিয়ার বিল্ড আপ করা এবং টার্গেটে পৌঁছা সম্ভব। এই হচ্ছে ব্যাপার। আমি শুধু একজন জুনিয়র কলিগের একটা সোশ্যাল মিডিয়া থেকেই নেওয়া ওনার কিছু অভিব্যক্তি আমি শেয়ার করতে চাই, উইথ ডিউ রেসপেক্ট টু হিম। আমি ওনার কথাগুলোই কিছু কিছু বলবো, সবকিছু বলবো না। উনি পোস্ট গ্রাজুয়েট লাইফে এসে কি ভাবছিলেন, সে কথাগুলো, প্রথম কথাটা ছিল এরকম। সবাই হয়তো দেখতে পাচ্ছে যে বাংলাদেশে মেডিকেল উচ্চ শিক্ষাটা অনেক দীর্ঘ বন্ধুর পথ। সেই কবে এমবিবিএস পাশ করলাম, এখনো কোনো উচ্চতর ডিগ্রি নাই। এই হতাশা কিন্তু অনেকেরই আছে। তো সেই কথাটা উনি শুরু করার পরে উনি ওনার কিছু অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। আমি এই অভিজ্ঞতাগুলোর সাথে একমত বলেই কিন্তু আমিও একই কথা অনেকটা ওনার মতোই আজকে এখানে প্রেজেন্ট করার চেষ্টা করছি। যেমন উনি লিখেছেন, আমি একটু সবার জন্য হয়তো পড়েই শোনাই। একজন চিকিৎসক এমবিবিএস কমপ্লিট করার পর 1 বছর লেগে যায় শুধু এমডি বা এফসিপিএস এন্ট্রি পরীক্ষায় চান্স পেতে। তো যারা তোমরাই বলি, যারা স্টুডেন্ট সবাই আসলে, যে 5th ইয়ার পড়ে এবার এমবিবিএস পাশ করবে, তারা কিন্তু সবাই জানো ইন্টার্নশিপ করার পরেও 1টি বছর বসে থাকতে হবে আমাদের দেশে, মানে পোস্ট গ্রাজুয়েশনে অ্যাপ্লাই করার জন্য। পৃথিবীতে খুব কম দেশে বোধহয় এটি আছে, আমাদের দেশে এটা একেবারে ইউনিক হয়তো হতে পারে আমার জানা মতে। তো যারা অত্যন্ত ব্রিলিয়ান্ট তাদেরও বসে থাকতে হবে। এখন চান্স পেতে গেলে সবাই 1 বছর পরে নাও পেতে পারে, এটাও বাস্তবতা। তো এভাবে শুধু চান্স পেতেই এন্ট্রি পরীক্ষাগুলোতে 2 থেকে 3 বছর, ইভেন 4 বছর লেগে যেতে পারে। তা এটা একটা সময়ের ওয়াস্টেজ হচ্ছে। তো এখন পাশ করার পরে অনেকেই, এখন আমরা জানি যে প্র্যাকটিস করার সময় কেউ পার্ট 1 লিখে প্র্যাকটিস করছে, সাইনবোর্ডে কার্ড তৈরি করছেন। এটা নিয়ে কিন্তু একটু বিতর্ক হচ্ছে যে ডিগ্রি কমপ্লিট করার আগে কেউ যেন প্র্যাকটিসের সময় এটি না লিখেন। এটাও একটা নেগেটিভ ক্রিটিসিজমের কিন্তু জায়গায় পড়ে গেছে সবাই। তো ওনার হিসাবে উনি বললেন যে এমডি এফসিপিএস কোর্সের সময় হলো 5 বছর, কিন্তু এটি কমপ্লিট করতে অন এন এভারেজ 10 বছর লেগে যেতে পারে। 10 বছর কিন্তু, হ্যাঁ, এটা আসলে বাস্তবসম্মত কথা বলে আমার মনে হয়েছে।
তো এজন্য তো অনেকের হতাশা চলে এসেছে, ওনার মধ্যে হয়তো চলে এসেছে, সেজন্য উনি কথাগুলো বলেছেন। 10 বছর লেগে যেতে পারে অর্থে উনি এর মধ্যে 2 বছরের আবার বিসিএস যোগ করেছেন। হ্যাঁ, 8 বছর তো লাগছে, তার মধ্যে আবার যদি কেউ বিসিএস এ গভর্নমেন্ট জবে জয়েন করে 2 বছরের আগে কিন্তু কেউ উঠে আসতে পারছে না, তাই না? সেই জন্য 2 বছর যোগ হয়ে গেল। তো 8 থেকে 10 বছর এরকম একটু সময় সবার জীবনে লাগছে। আমাদেরও, আমাদের যারা কন্টেম্পোরারি ছিলেন তাদেরও কিন্তু লেগেছে, এটা কিন্তু ঠিক। তো একটা তো ছিল সময়ের ব্যাপার, হ্যাঁ। তো ওনার সামারি ছিল এরকম যে অল্প সময়ে ডিগ্রি ক্যারিয়ার এস্টাবলিশ করার জন্য এমআরসিপির বিকল্প নাই। কথাটা অনেকটাই সত্য, কথাটা আসলেই সত্য। তো অনেকেই এমআরসিপি কিন্তু এজন্যই সময়ের কথা ভেবে ভেবেই হয়তো শুরু করেছেন, হ্যাঁ, শুরু করতে যাচ্ছেন, বিশেষ করে ঢাকায় যারা থাকেন। কিন্তু প্রশ্ন হলো যে এই এমআরসিপি কম সময়ে করা যায় বলে কি এটা তার কোয়ালিটিতে কোনো ধরনের বিপর্যয় ঘটেছে বা ঘটছে? এটি কিন্তু একটি প্রশ্ন বটে। তো প্রথমে আমরা দেখলাম যে এমআরসিপি কিন্তু ইন্টার্নশিপ করার পরপরই পরীক্ষা দেওয়া যায়, অপেক্ষা করা লাগছে না, তাহলে তো 1 বছর এমনি কম লাগলো। আচ্ছা, তারপরে যখন এই চাকরি, ট্রেনিং পোস্ট আমাদের দেশে বিভিন্ন জায়গায় পেতে পেতে যে সিস্টেম লস গুলো হয়, সেই লস গুলো তো আলটিমেটলি হয়েই যায়। তারপরে কোর্সের যে ডিউরেশন, আদৌ এই ডিউরেশন কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট, এটা নিয়ে কিন্তু কথা বলার সুযোগ থাকে। আসল ব্যাপারটা হচ্ছে একজন ক্লিনিশিয়ান হিসেবে আমি নিজেকে কতটুকু প্রমাণিত করতে পারছি তার উপর নির্ভর করছে। তো দেখা যাচ্ছে যে যারা আমাদের দেশে পোস্ট গ্রাজুয়েশন করেছেন, যত বছরই লাগুক না কেন, এমআরসিপি করেও কিন্তু তারা প্যারালালি কাজ করছেন। যারা আজকে এডুকেশনে আছেন বা বিভিন্ন ক্লিনিক্যাল পোস্টে আছেন, তাদের দিকেও দেখলে দেখা যাচ্ছে অনেক বছর ধরেই কিন্তু প্যারালালি যারা কোয়ালিটির দিক দিয়ে তো আসলে কোনো পার্থক্য নাই। এখানে কে জেতে কে হারে এরকম কোনো ব্যাপারও নাই কিন্তু। বরং আমি বলতে চাচ্ছি যে আমরা আগে যেটা ভাবতাম এমআরসিপি করা বোধহয় অনেক একটা কঠিন বিষয়, সেটিও কিন্তু ব্যাপারটা এমন নয়। যারা এমআরসিপি করে ফেলেছেন তারা আমাদের দেশে ফেলোশিপ বা যারা এমডি করছেন তাদের চাইতে যে অনেক দূরের কোনো ব্যক্তি তাও না। জেনারেল মেডিসিনের যদি কোনো কম্পিটেন্ট ডক্টর হতে হয় সেটাই এমআরসিপি তৈরি করছে। তো সেই ক্ষেত্রে সময়ের দিক দিয়ে অবশ্যই বলা যায় যে সময়টা এমআরসিপি করতে গেলে অবশ্যই কিন্তু এত বেশি সময় লাগে না, এটা বাস্তবতা। হ্যাঁ, তো রিদওয়ান, তোমার প্রশ্ন থাকলে তুমি প্রশ্ন আরো জোগাড় করে আমাকে করতে পারো, আমি আরেকটু সময় নিয়ে তারপরে তোমার কাছে মাইক হ্যান্ড ওভার করবো। হ্যাঁ, আমি একটু দেখাতে চাচ্ছি যে একজন ক্লিনিশিয়ান হওয়ার যোগ্যতা কি কি থাকতে হয়। তার আগে একটি মহৎ ব্যক্তির, ডক্টর উইলিয়াম অসলারের একটি কোট থেকে আমি কথাগুলো বলতে চাই। উনি বলেছেন, সবাই হয়তো স্ক্রিনে দেখতেও পাচ্ছি, দ্য গুড ফিজিশিয়ান ট্রিটস দ্য ডিজিজ, গ্রেট ফিজিশিয়ান treats the patient who has the disease. That means treat a person, not the disease. Treat a patient, not the disease. এই হচ্ছে ব্যাপার। তাই যদি করতে হয় তাহলে তো শুধুমাত্র রোগের নাম, রোগের ডায়াগনোসিস এবং কিছু চিকিৎসা অথবা সার্জিক্যাল স্কিল তৈরি করলে হবে না। একজন মানুষকে যদি চিকিৎসা করতে হয় আরো মনে হয় যেন আরো বেশি কিছু দরকার। এজন্য বলতে চাই যে এ ক্লিনিশিয়ান মাস্ট হ্যাভ 7 স্কিলস। এই 7 স্কিলস গুলো আমি একটা একটা করে দেখাই, যেগুলো আমরা সবাই জানি, একটু যদি লক্ষ্য করি। নাম্বার 1, ফিজিক্যাল এক্সামিনেশন, হ্যাঁ, দেখাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে। Number 3, clinical communication. Number 4, differential diagnosis capability, clinical judgment, managing patient concerns, and maintaining patient's welfare. এখানে লক্ষ্য করলে দেখা যাবে আমরা কিন্তু নাম্বার 1, নাম্বার 2, 4, 5 এই 4টা জায়গায় কিন্তু যথেষ্ট দক্ষ, বাট 3, 6, 7 এই জায়গা অনেকটাই অবহেলিত, নেগলেক্টেড বলে আমার মনে হয়েছে। এবং এই কারণেই আমরা দেখতে পাই যে যখন বিদেশে কেউ যান তারা বিমোহিত হয়ে আসেন, কিন্তু চিকিৎসা তো একই রকম। সবাই বলেন, আত্মীয় স্বজন যারা দেশের বাইরে চলে যাচ্ছেন, ওষুধপত্র একই, অপারেশন একই হচ্ছে, কেমন যেন একটা পার্থক্য তারা রচিত করছেন যে বিদেশে গেলে যেন তারা বেশি ভালো বোধ করছেন। অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে আমাদের আসলে এই কয়েকটি জায়গায় স্কিলের একটু ঘাটতি রয়ে গিয়েছে। এখনো আমাদের স্ট্রাকচারের মধ্যে, আন্ডার গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট স্ট্রাকচারের মধ্যে এই জিনিসগুলো এখনো ভালো করে অ্যাবজর্ব করা হয়নি। অ্যাবজর্ব হচ্ছে আসলে,
ধীরে ধীরে উন্নত হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এমআরসিপি তে অনেক আগে থেকেই এগুলো তৈরি করা আছে। সেই কারণেই এমআরসিপি যারা ক্লিনিশিয়ান হচ্ছেন তাদের যে প্রেজেন্টেশন, তাদের যে এক্সপ্রেশন একটু অন্যদের থেকে আলাদা হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, তো এক্সামিনেশন সিস্টেম নিয়ে যদি একটু বলি, যে এমআরসিপির যে পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার পার্থক্যের একটি মৌলিক জায়গা আমি নিজে বোঝার চেষ্টা করেছি। যেমন এক্সামিনার ভার্সাস ক্যান্ডিডেট সিস্টেম, আমি এটা বলতে চাচ্ছি যে আমাদের দেশে পরীক্ষা কিন্তু আমাদের ক্যান্ডিডেটরা এক্সামিনারকেই দেন, রোগীকে দেন না। কথাটা এরকমই। হ্যাঁ, তোমরা যারা স্টুডেন্ট আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা দিচ্ছ বছর পর বছর, বা ফাইনাল এমবিবিএস পরীক্ষাও দিবে, তারা কিন্তু পরীক্ষা দিবে এক্সামিনারকে। রোগী কিন্তু এখানে মুখ্য না, রোগী হচ্ছে প্যাসিভ, সেকেন্ডারি একজন ব্যক্তি। আর এমআরসিপি পরীক্ষা কিংবা প্লেব পরীক্ষা বা ওয়েস্টার্ন যে অ্যাডভান্স কান্ট্রিগুলার পরীক্ষা, তাদের পরীক্ষা হচ্ছে পেশেন্ট ভার্সাস ক্যান্ডিডেট। এটা কিভাবে সাজানো হয় এটা অনেকেরই আমরা জানি, যে অস্কি যে পরীক্ষাটা হয়, অস্কির পরীক্ষার মতোই অস্কিতে পেশেন্ট বসে থাকেন, পেশেন্টের সাথে কথা বলতে হয়। তো আমি বলতে চাই যে যখন আমি পেশেন্টকে সরাসরি ফেস করি, এটাই তো রিয়েল প্রফেশনাল লাইফের একটা সিস্টেম। কাজে এখানেই এগিয়ে থাকার একটা সুযোগ, যে আমি তো আমার চেম্বারে বসে যখন ডাক্তারি করব, তখন তো আমার এক্সামিনারকে স্যাটিসফাইড করব না, আমার সামনে উনি বসেও থাকবেন না, আমি কিভাবে পারফর্ম করছি, আমাকে জাজ করবেন কিন্তু পেশেন্ট, তাই না? এজন্যই পেশেন্টরা চেম্বার থেকে বের হয়ে বলেন যে এই ডাক্তার ভালো, এই ডাক্তার খারাপ, বা বিভিন্ন মতামত ব্যক্ত করছেন। সেই জায়গাটুকু কিন্তু এমআরসিপি পরীক্ষা আগে থেকেই রেডি করা আছে, যে পরীক্ষা দিতে হবে পেশেন্টকে, পেশেন্ট অবজার্ভ করবেন, পেশেন্ট স্কোর করবেন, এক্সামিনাররা প্যাসিভ হয়ে দেখবেন। আমি হয়তো চেষ্টা করব সময় পেলে আজকে পরীক্ষা কিভাবে হয় এমআরসিপি দেখানোর চেষ্টা করব, যদি রেদওয়ান মনে করো যে সময় হাতে থাকবে। হ্যাঁ, আচ্ছা, এরকমই পরীক্ষার ছবিটা অনেকটা একটা স্থির চিত্র এইভাবে যদি দেখাই, যে এই ওয়েটিং রুম এভাবে অ্যারেঞ্জ থাকে অনেকটা অস্কির মতোই, এক্সামিনার তো আছেন ভেতরে, পরের ছবিতে দেখাবো, এইখানে ক্যান্ডিডেট অপেক্ষা করছেন, যখন বেল বাজবে উনি ঢুকবেন। এর পরের দৃশ্যটা কিন্তু বোঝার মতো ব্যাপার আছে, আমরা যদি সবাই দেখি, ইনি হচ্ছেন এক্সামিনার, ওই পাশে হলো যিনি রোগী, হ্যাঁ, উনি সারোগেট বলে না, রোগীর অভিনয় করেন, অথবা রোগী নিজেই। আর এই দিকে কিন্তু ডক্টর। লক্ষণীয় বিষয় হলো ডক্টরের চোখাচোখে কিন্তু এক্সামিনার থাকেন না, অ্যারেঞ্জমেন্টটা কিন্তু এরকমই হয়। তোমরা যারা স্টুডেন্ট বা যারা ডাক্তার হয়েছে আমরা বা হচ্ছেন, সবাই জানি যে পরীক্ষার সময় টেবিলের সামনে চোখাচোখি যখন বসে তখনই কিন্তু হতচকিত হয়ে যায়, তাই না? মানে প্রথম দেখাতেই কেমন জানি একটু কাছু কাছু ভাব, একটা মনের দিক দিয়ে দুর্বল হয়ে গেলাম, এক্সামিনার আমাকে কি জিজ্ঞেস করেন না করেন, এই ভয়, এই যে একটা কৃত্রিম শঙ্কা, এখান থেকে উদ্ধার করার জন্য কিন্তু পরীক্ষার পদ্ধতিগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে। তো বসার অ্যারেঞ্জমেন্ট তো কিন্তু এরকম, হ্যাঁ, এক্সামিনারের সাথে চোখাচোখি ক্যান্ডিডেট থাকেন না, উনি থাকেন ওই রোগীর সাথে, অনেক সময় রোগীকে গাইড করার লাগলে উনি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে ওখানে গাইড করেন। এটা হচ্ছে পরীক্ষার হলের বা রুমের ভেতরের মানে একটি অবস্থা। তো আমি কি 2 মিনিট বোধহয় একটা ভিডিও আছে, ডক্টর রেদওয়ান একটু রেসপন্ড করবে? আমি ভিডিওটা অন করব কি? আমি জানি না সময় কিভাবে পাবো। ডক্টর রেদওয়ান, সরি ডক্টর তো না, তুমি তো স্টুডেন্ট, হ্যাঁ, 5th ইয়ারের। আমি একটু বোধহয় অন করে দেই, 2 মিনিট বোধহয় দেখলে সবাই ভালো বোধ করবে। হ্যাঁ, একটু যদি দেখি কিভাবে পরীক্ষাটা কন্ডাক্ট হচ্ছে। হ্যাঁ, উনি ক্যান্ডিডেট, উনি এক্সামিনার। হ্যাঁ, If you require any special arrangements to enable you to take PACES, please ensure that you inform the college of this before your examination day. By doing this, the centre will be prepared to accommodate your needs in whatever way necessary. When you arrive, please be prepared to follow any local infection control guidelines that are in place at the host centre. In many places, this now means having ties tucked in, sleeves rolled up to the elbow, and a minimum hand or wrist. Use this time as an opportunity to ask any questions about the conduct of the শুরুতে রয়্যাল কলেজের একজন এসে ব্রিফ করছেন সবাইকে, তারপরে অপেক্ষা স্টেশনের সামনে, সবাই আশা করি বুঝতেও পারছি। হ্যাঁ, প্রত্যেক চেম্বারের প্রত্যেকটা স্টেশনে কাগজপত্রগুলো ফিল আপ করা, এক্সামিনার এসেই কিন্তু উইশ করে ভিতরে ঢুকান, কেমন, এটা কার্টিসি রয়্যাল কলেজের। প্রত্যেক স্টেশনে এক্সামিনার নিজে এসে গুড মর্নিং গুড ইভিনিং বলে কিন্তু উইশ করে ইনভাইট করেন।
তারপরে ঢোকা হলো, The ইনস্ট্রাকশন হলো, examiners or an administrator will usually take mark এগুলো sheets from each মার্কশিটের station ব্যাপার, সেটা অন্য কোনো সময়ের আলোচনা, আজকে সেই আলোচনায় যাব না ইচ্ছে করে। and ask for them when you enter the station. Each 20-minute station of the examination is started with a ওই bell. যে পেশেন্ট বসে আছেন, সারোগেট যিনি, When the bell goes, the উনি station হয়তো রিয়েল starts. পেশেন্টও হতে পারেন, উনি একজন অভিনেতাও হতে পারেন। Before you start the এটা হলো examination আমাদের station, শর্ট কেসের মতো এক্সামিনেশন এটা, হ্যাঁ। the examiners will show you a patient introduction. মাথার উপর ইনস্ট্রাকশন থাকে, আবার এক্সামিনারও কিছু বুঝিয়ে দিচ্ছেন যে এভাবে এভাবে করতে হবে। What the patient is asked. কিছু না বুঝলে কিন্তু এক্সামিনারকে জিজ্ঞেস করা যায় যে সরি আই ক্যানট আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ। You don't understand a task or question, please ask for clarification. ইয়েস। তো যাক, খুব অল্প সময়ে আমি ভিডিওটা আসলে দেখানোর চেষ্টা করলাম। আমি আবার একটু তাহলে স্লাইডে চলে যাচ্ছি, নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমি আপাতত এই ইন্ট্রোডাকশনটুকু আসলে বলেই একটু ব্রেক নিতে চাচ্ছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্নের সরাসরি উত্তর যেন দিতে পারি। রিদওয়ান যদি তার প্রশ্ন নিয়ে রেডি থাকে সে আলাপও করতে পারে। আমি একটু ব্রিফ করার চেষ্টা করলাম। রিদওয়ান কি রেডি আছো? বোধহয় রিদওয়ানকে কি অন করতে হবে আমার? রিদওয়ানকে শুনতে পাচ্ছি আমাকে? সরি, কারো যদি প্রশ্ন থেকে থাকে, যারা আমরা লাইভে চলে এসেছি আমরা একটু হ্যান্ড রেজ করতেই পারি, হ্যাঁ। যারা যারা এনিওয়ান প্লিজ, হ্যাঁ, হ্যান্ড রেজ করে কথা বলতে পারি, অথবা যদি আনমিউট করা যায়, আমি বোধহয় এখান থেকে কন্ট্রোলও করতে পারি। ইউ ক্যান আনমিউট ইউরসেলফ অ্যাজ ওয়েল। আচ্ছা, আমার মনে হয় যদি এমন হয় যে আমি যা বলেছি বোঝা হয়ে গিয়েছে, তাহলে আমি এবার পরের অংশে চলে যাই। রিদওয়ানকে একটু পেলে ভালো হতো ইন্টারেক্ট করার জন্য, একটানা কথা না বলে। ওকে, তাহলে আই ক্যান প্রসিড। হ্যাঁ, আমি তাহলে বাকি অংশে চলে যাচ্ছি। আমি এবার একটু পরীক্ষার স্ট্রাকচারাল কথা বলি। মানে এমআরসিপি পরীক্ষাটা কয়েকটা অংশে বিভক্ত, আমরা অনেকেই কম বেশি জানি, তবু আমার কথাই হয়তো আরেকটু পারফেক্টলি জানা হবে। পরীক্ষাটা দুটো পার্টে বিভক্ত, একটি হচ্ছে পার্ট 1 আর একটি হচ্ছে পার্ট 2। পার্ট 2 আবার দুটো অংশ, একটি হচ্ছে পার্ট 2 রিটেন আর একটা হচ্ছে পেসেস। হ্যাঁ, পেসেস যেটা প্র্যাকটিক্যাল অস্কির মতো যে পরীক্ষা, আমি একটু আগে ভিডিও যে দেখালাম সেটা পেসেসেরই একটি অংশ দেখালাম। সো পার্ট 1 পরীক্ষাটাই ওই যে বলেছি যে এই এলিজিবিলিটি এমবিবিএস পাস করার 12 মাস পরেই, অর্থাৎ ইন্টার্নশিপ শেষ হতে হতেই সবাই পরীক্ষা দিয়ে দিতে পারে। তারপরে পার্ট 1 হয়ে গেল, এরপরে পার্ট 2 তে আমি এলিজিবল হলাম, তারা বলে দিবেন যে পার্ট 1 কবে দিতে একজন পারবেন। তো আইডিয়ালি এই এমবিবিএস পাস করার 2 বছর পার করে পার্ট 2 দেওয়া যায়। মানে ইন্টার্নশিপ পাস করে যদি ইনসিডেন্টালি কেউ 4 মাসেও পাস করে ফেলে, তাকে কিন্তু আরো 8 মাস অপেক্ষা করতে হবে যেন 2 বছর পূর্ণ হয়। রয়্যাল কলেজ থেকে ওভাবে চিঠি দিয়ে জানিয়ে দেয় যে আপনার পরবর্তী পার্ট 2 অ্যাটেম্প নেওয়ার মাসটা বা তারিখটা হবে আগামী বছরের এই তারিখ। ভেরি এক্সেপশনালি এটা ঘটতে পারে, হ্যাঁ, খুব ট্যালেন্টেড যারা। এবং আমি আশা করি যে আজকাল ইন্টার্নরা কিন্তু এই জায়গায় চলে এসেছে। আমার ছোট্ট অভিজ্ঞতা হয়েছে গত বললাম 7 বছর, এই আমি দেখেছি সচেতনতা বেড়েছে আসলে, হ্যাঁ, এমআরসিপি দেওয়ার জন্য। এবং ইন্টার্নশিপ করার পরপরই সবাই এখন পড়াশোনা শুরু করে দিয়েছেন, আমার প্রত্যক্ষ অভিজ্ঞতাও আছে। এবং তারা চাইলে হয়তোবা 4 মাসের মধ্যে পরীক্ষা দিয়ে পাশ করেও যেতে পারে। তাকে তো 4 মাসে পাশ করলেও আবারও বসে থাকতে হবে আরো 4 মাস। সে সেইভাবে 2 বছর পার করার পর তারপরে কিন্তু পার্ট 2 রিটেন। এখানে যে ফাউন্ডেশন ইয়ার্স লেখা আছে এটা ওদের ভাষা, ইউকের ভাষায়। আমাদের এখানে তো ইন্টার্ন 1 বছর, তাদের কিন্তু ফাউন্ডেশন ইয়ার আমাদের মতো না। তারা FY1 FY2 এইভাবে কিন্তু ফাউন্ডেশন ইয়ার করে। তারপরে হচ্ছে কোর মেডিকেল ট্রেনিং। এই ট্রেনিং গুলো আমাদের এখানে এইভাবে ওদের মতো করে নাই। তো আমরা যে মেডিসিনের ট্রেনিং করি দ্যাটস এনাফ। 1 বছর যখন ইন্টার্নশিপ হয়ে পাস করলো, তার দ্বিতীয় বছর ক্রস করার পরে সেকেন্ড পার্টের জন্য এলিজিবল ফর বোথ মানে রিটেন পরীক্ষা অথবা পেসেস পরীক্ষা, যে কোনো একটি দিতেই পারবে। এমন না যে রিটেন পাস করার পরে পেসেস পরীক্ষা দেবে। তো এটা কেন এইভাবে সুবিধাটা নেওয়া যায়, যে যারা হসপিটাল বেস কাজ করেন বেশি, ক্লিনিক্যাল এক্সপার্টিজ তাদের ডেভেলপ হয় খুব তাড়াতাড়ি, পেসেস পরীক্ষা তারা আগে চুজ করতেই পারেন।
বিভিন্ন দেশে দেশে কিন্তু এইভাবে দেখেছি তারা দিচ্ছেন। রিটেন পরীক্ষার ব্যাপকতা একটু বেশি, এক্সটেন্ডেড একটু পড়াশোনা করতে হয় বলে অনেকে রিটেন পরীক্ষা পরেও দিতে পারেন। তো আমাদের দেশে একটু ট্রেন্ডিংটা এইরকম, অনেকটা এফসিপিএস পরীক্ষার মতো আমরা ভাবি তো, যে এফসিপিএস পরীক্ষায় সেকেন্ড পার্টে গেলে রিটেন পরীক্ষা দিতে হয়, তারপরে প্র্যাকটিক্যালে চলে যায় সবাই। তো সবাই এভাবে অনেকটা অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে এমআরসিপি আমাদের দেশের ট্রেন্ডিং হলো পার্ট 1 রিটেন পাস করা, তারপরে পার্ট 2 রিটেন পাস করা, তারপরে পেসিসে চলে যাওয়া। চলে যাওয়ার পরে তারপরে রয়্যাল কলেজ থেকে এটা শেষ হয়ে গেল। ওদের দেশে কিন্তু এমআরসিপি করার পরে তারা আবার একটা স্পেশালিস্ট ট্রেনিং পাথওয়েতে ঢুকে। সেই ট্রেনিং পাথওয়ে কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়, এমআরসিপি করারও আগে থেকে শুরু হয়। এটা এমন না যে এফসিপিএস পাস, এই এমআরসিপি পাস করার পরেই ঢুকে। তাদের দেশের ডাক্তার ডেভেলপমেন্ট করার জন্য স্ট্রাকচারটা ফাউন্ডেশন ইয়ার থেকেই শুরু হয়। এর মাঝামাঝি তাদেরকে এমআরসিপি পাস করে ফেলতে হয়, তারপরে একটা স্পেশালিস্ট পাথওয়েতে ঢুকে বিভিন্ন সাবজেক্টে তারা শেষ করে কনসালটেন্ট হয়ে যান। তো ইউকের বাইরে যারা আছেন তাদের জন্য তো আর এই সিস্টেম অ্যাপ্লিকেবল না। ইউকের বাইরে যারা, তারা এই এমআরসিপিটা ইকুইভ্যালেন্ট টু মেডিসিন স্পেশালিস্ট হিসাবে ঠিক করে রাখার পরে তারপরে প্রসেস করলে ওদের স্পেশালিস্ট ট্রেনিং পাথওয়েতে কেউ চাইলে ঢুকতে পারবে। ব্যাপারটা এরকম। আর যদি আমাদের দেশে কেউ কাজ করতে চায়, তাহলে আমরা তো মেডিসিন স্পেশালিস্ট হিসেবে আমরা যারা কাজ করছি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হচ্ছে, অ্যাসোসিয়েট প্রফেসর হচ্ছে, প্রফেসর হচ্ছে, আমরা তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। তো এটা হলো এক এক দেশের এক এক নিয়মের মধ্যে সবাই চলছে। তো প্রত্যেকটা দেশের যে একটা নিয়ম থাকবে, সেই নিয়ম সবাইকে ফলো করতেই হবে। তো এইভাবেই হলো ভেরি ব্রিফলি এই মানে ডিউরেশন। এখান থেকে তাহলে বোঝা যায় যে কতদিন পরে এমআরসিপি শেষ করা যেতে পারে। তো এমবিবিএস পাস করার পরে 1 বছর 2 বছর তো লাগবেই পার্ট 2 পরীক্ষা দিতে। তাহলে এমবিবিএস পাস করার পরে 1 বছর, ইন্টার্ন সহ 2 বছর, 2 বছর গেল। 2 বছর পরেই কিন্তু পার্ট 2 রিটেন পেসেস দেওয়া যায়। তো আর দিলেই তো সবাই পাস করবে না, যে 4 মাস পরে 6 মাস পরে। এটার জন্য হয়তো পরবর্তী আরো 1 বছর লাগতে পারে, মিনিমাম তো লাগবে, এটাই বাস্তবতা। তাহলে এমবিবিএস পাস করার পরে লাগলো 3 বছর মিনিমাম, অথবা ইন্টার্ন করার পরে লাগলো 2 বছর মিনিমাম। এটা না হয় আরো এক্সটেন্ড হয়ে আরেক বছর লাগলো, 3 বছর লাগলো। সময়টা এভাবেই কিন্তু হিসাব করার সুযোগ আছে। আর আমাদের দেশে তো একটু আগে বললাম যে 1 বছর পার না হলে অ্যাপ্লাই করা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে এটা একটা পার্থক্য কিন্তু বোঝাই গেল। তো আমি এই রেগুলেশন গুলো একটু পড়ে জাস্ট শোনাই। এদের প্রতি বছর বছর রেগুলেশন গুলো পাবলিশ করা হয়। তো 2017-এ যা ছিল এখনো তাই আছে, খুব একটা চেঞ্জ হয়নি। এজন্য আমি আর ছবিটাও চেঞ্জ করিনি। এই যে কথাগুলো বলেছিলাম যে এলিজিবিলিটি 12 মাস পার হওয়ার পরে এমবিবিএস পাস করে, যে এখানে একটা টেকনিক্যাল কথা বলি সবাইকে, যে এমবিবিএস পাস করার পর যে সার্টিফিকেট, এটা ডেটের উপর কিন্তু নির্ভর করতে হয়। হ্যাঁ, এমন না যে কনভোকেশন কখন হবে তারপরে আমি সার্টিফিকেট নিব, ওই তারিখ কিন্তু পিছিয়ে যাওয়া হয়ে গেল। 6 মাস পরে যদি কনভোকেশন হয়, 6 মাস কিন্তু পিছিয়ে যাবে। রয়্যাল কলেজ বুঝবে না যে 6 মাস আগে পাস করা হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে আমি গত কয়েক বছর যারা জুনিয়র ছিল, যারা আমাদের স্টুডেন্ট ছিল, তাদেরকে কিন্তু পরামর্শ দিয়েছি যে সার্টিফিকেটের ডেটটা যেন এমবিবিএস পাস করার ইমিডিয়েট যে ডেটটা থাকে ওই ডেটেই হয়, এই ব্যবস্থা যেন করা হয়, নাহলে আবার পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর প্রত্যেকটা পার্টে কিন্তু 6 বার অ্যাটেম্প্ট নেওয়ার সুযোগ থাকে। পার্ট 1-এও 6 বার অ্যাটেম্প্ট নেওয়ার সুযোগ আছে। তো যারা পড়াশোনা করে তাদের আসলে 6 বার অ্যাটেম্প্ট নেওয়া লাগে না, একবার বা দুবারে সবাই পাস করে যায় আর কি। হ্যাঁ, পাস করে যায়, রাইট। এর পরের স্লাইডে ওই আমার মুখের কথাগুলো লেখা আছে, পার্ট 2 এলিজিবিলিটি। তো একটু পরে বোধহয় আমি এই প্রশ্ন শুনতে পাবো হয়তোবা, যে এই পার্ট 2 যে 2 বছর একজন ডক্টর কি করেন আসলে। আমি সেটা আর বলতে চাচ্ছি না, আমি রেদওয়ানের সাথে ইন্টারেকশনে গিয়ে হয়তো এই আলাপগুলো লাইভলি বলার চেষ্টা করবো আর কি, কিভাবে এই সময়টা পার করা যেতে পারে। আচ্ছা, তারপরে এই পার্ট 2-তে গেলে ওখানেও 6 অ্যাটেম্প, কিন্তু 7 বছরে শেষ করা যেতে পারে। 7 বছর পর্যন্ত চান্স পাওয়া যায় রিটেন এবং পেসিএস পাস করার জন্য। প্রত্যেকটা পার্টে 6 বার অ্যাটেম্প নেওয়ার সুযোগ থাকে। তার মানে রিটেনে 6 বার, পেসিএসে 6 বার, এরকম 6 বার করে সুযোগ থাকে। হ্যাঁ, তো যারা ভালো তারা তো অনেকে একবারে পাস করে যাচ্ছেন, ফার্স্ট অ্যাটেম্পটে পাস করে যাচ্ছেন, এবং অনেকে অনেক মার্কসও পাচ্ছেন, এটাও ঠিক। তো যাক, মার্কস নিয়ে অন্য আলোচনা আছে। আর পেসিসটাই হলো সবচেয়ে অ্যাট্রাকটিভ একটি অংশ। আমি আগে যেহেতু একটু আইডিয়া দিতে পেরেছি বলে মনে করছি যে পেসিসটা একটা সাইক্লিক্যাল না, ক্যারোসেলের মধ্যেই থাকে। এটি চমৎকারভাবে এইভাবে সাজানো। আজকে যারা আমার সামনে বসে তোমরা শুনছো বা এই রেকর্ডটা যারা সামনে দেখবে, তারা যখন হবে তারা কিন্তু এই ক্যারোসেলটাই ফেস করবে আশা করি।
কথাটা এই জন্যই বললাম যে এই বছরটাতে 2019 পরে 2020-তে একটা এই ক্যারোসেলের মধ্যেই একটু ভিন্নতা আছে, গত 10 বছর ধরে চলে আসছিল, সেখানে একটু মডিফিকেশন হয়েছে। সেই মডিফিকেশনটা খুব বড় কিছুই নয়। তো যেহেতু তোমরা এই ক্যারোসেলের অধীনেই পড়বে, আমি সেটাই এর জন্য দেখাচ্ছি। লেটেস্ট যে ফোর্থ কামিং যে ক্যারোসেলটা হবে, এখানে 5টি স্টেশন থাকে, 5 মিনিট ইন্টারভাল। আমরা যারা অস্কি দিয়ে অভ্যস্ত, আমরা তো জানি অস্কি পরীক্ষা যেভাবে হয়, এখানেই রোগীরা ওই স্টেশনে ভিডিওতে যেটা দেখানো হয়েছে বসে থাকেন, এক্সামিনার বসে থাকেন। হ্যাঁ, তো এটা ডিটেলস বললাম না, এটা মোটামুটি যখন সবাই বড় হবে, পাশ করবে, তখনই জানার বিষয় হবে। এটা ছিল 2020 প্ল্যান, কিন্তু এই করোনা ক্রাইসিসের জন্য এটা ইমপ্লিমেন্ট করা যায়নি এই বছর। তো আশা করা যায় যে এটা 2021 এর পরে হয়তো বা 2022-তে শুরুর দিকে রয়্যাল কলেজ থেকে এটা চালু করবেন, এটা আর কি। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। আর এটা করতে 2 ঘন্টা 5 মিনিট, 120 মিনিট আর 5 মিনিট, 125 মিনিট মতো সময় লাগে। তো এটার গ্ল্যামারটা যদি আমি একটু বলি, যে আমাদের এখানে যারা আমরা পরীক্ষা দিচ্ছি, বা এমবিবিএস তোমরা যারা পরীক্ষা দিবে, সকালে গিয়ে 8:30 বা 8টা থেকে 2:30 পর্যন্ত থাকতেই হয় না? কারো আগে শেষ হয়, কারো পরে শেষ হয়। তো যারা আগে শেষ হলো তারা একটু তাড়াতাড়ি চাপের মধ্যে, হ্যাঁ, এক গ্লাস পানি খেয়ে রিল্যাক্স হয়ে গেলে, কিন্তু 2:30 পর্যন্ত যা থাকতে হবে তার যে কি অবস্থা, না খাবে, না ওয়াশরুমে যাবে, না পরীক্ষা দেবে। এই যে স্ট্রাকচারটা রয়ে গিয়েছে, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এটাকে আরো বেশি ডেভেলপ করা, এবং আসলে দেখা যাবে যে আলটিমেটলি এরকম একটা এমআরসিপির মতো কোনো একটা স্ট্রাকচারে হয়তো বা পৌঁছে যেতে হবে। হ্যাঁ, তো যাই হোক, তো এই জায়গাটুকু 125 মিনিটে পরীক্ষা দিতে দিতে সবাই কিন্তু একসাথে রিলিজ হয়ে যাচ্ছে। তো 2 ঘন্টার একটু বেশি, আর আমাদের এখানে 2 ঘন্টায় হয়তো অনেকের পরীক্ষাই শেষ হয় না, তাই না? এর এক্সামিনাররা ট্রেন্ড আপ থাকেন অনেক কিছুই, হ্যাঁ, অনেক কিছুই। তো বলতে গেলে সময় বেশি লাগবে, আমি একটু জাম্প করে যাই। তো আমি এই অল্প কথা এতক্ষণ পার্ট 1 পরীক্ষা, পার্ট 2 পরীক্ষা আর পেসেস এর ব্যাখ্যাটা বলার চেষ্টা করলাম। তো আমি আশা করছি যে এখনো যদি কারো মনে প্রশ্ন থাকে, উই ক্যান ইনভাইট। হ্যাঁ, কেউ একটু যদি মাইকটা অন করে কথা বলতে চাও, আমাকে প্রশ্ন করতেই পারো। আসসালামু আলাইকুম স্যার। স্যার, হ্যাঁ, আমার নেট রেদওয়ান প্রবলেম আসো। ছিল, সরি স্যার। আচ্ছা আচ্ছা, অসুবিধা স্যার, নেই। আমরা যদি স্যার বলতে চাই যে আসলে এমআরসিপি তো অনেকেই করছে, এবং আমরা এখন বাংলাদেশে অনেক ক্ষেত্রেই শোনা যায় যে এমআরসিপি ডিগ্রিটা নিয়ে একটু কমপ্লিকেশন বা অনেক সময় কিছু মানে বিতর্ক দেখা যায়। তো এখন আচ্ছা। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এমআরসিপি ডিগ্রিটার ভ্যালু কেমন, বা আমি যদি বাংলাদেশে থাকতে না চাই বা সুইচ করে কোনো দেশে, তখন সেই ক্ষেত্রে এমআরসিপি ডিগ্রিটা আমার জন্য কতটুকু সহায়ক হবে, এই ব্যাপারে যদি স্যার আচ্ছা, বলতেন। প্রশ্ন আসলে দুটো করে ফেলেছো তুমি, আমি চেষ্টা করি প্রথমটা থেকে উত্তরটা দেই। হ্যাঁ, প্রথমটা ছিল বাংলাদেশের প্রেক্ষিত। বাংলাদেশে আসলে বিতর্কটা খুবই মানে কাঙ্ক্ষিত নয় বলবো, কাঙ্ক্ষিত নয় বলবো যে এমনিতেই কিন্তু আমাদের এমনি দেখা যায় আমাদের দেশে যে কোয়ালিফিকেশন গুলো আছে এর মধ্যে একটু কনফ্লিক্ট আছে না? যারা জি। তোমরা খেয়াল করেছো যে এমডি, এফসিপিএস বা ডিপ্লোমা, এমফিল, এর মধ্যেই কিন্তু কনফ্লিক্ট আছে। তারই একটি অংশ হিসাবে বিভিন্ন দেশের যে কোয়ালিটিস গুলো আছে তারাও এর মধ্যে জড়িত হয়ে পড়েছেন আর কি, ঘটনাচক্রে। এটা আমাদের, আমি বলবো যে আমাদের স্বভাবেরই একটা অংশে পরিণত হয়েছে, যে প্যারালাল যে ডিগ্রিজ গুলো যাচ্ছে আমরা যেন ভালোভাবে না চলি, তারই মধ্যে বোধহয় পড়ে গিয়েছে বলে মনে হয় আর কি। তো সেটি কেউ যদি আমাকে স্পেসিফিক প্রশ্ন করতে চাও তাহলে আমি সরাসরি উত্তর দিতেই পারি। আর যদি আমি উত্তর দিতে চাই, এভাবে যে হ্যাঁ, এমআরসিপি ডিগ্রি করার পরে এদেশে ডেভেলপমেন্ট সবাই আটকে যাচ্ছে, চাকরি পাচ্ছে না, এমন যদি হয়, তাহলে আমি যদি বলি যে আমাকে দেখে কি মনে হয় যে আমার চাকরি হয়নি? আমি এখন অ্যাসোসিয়েট প্রফেসর ইন দ্য ডিপার্টমেন্ট অফ মেডিসিন হিসেবে কাজ করছি, আমার যারা সিনিয়র তারা প্রফেসর অফ মেডিসিন হিসেবে কাজ করছেন। বাংলাদেশের সমস্ত হসপিটালগুলো, যারা বিশেষ করে কর্পোরেট হসপিটাল, বড় বড় রিনাউন নাম অর্জন করেছেন, তাদের যদি খোঁজ খবর নেওয়া হয়, সেখানে ক্লিনিক্যাল টিমগুলো কারা লিড করছেন? অনেকটাই রয়্যাল কলেজেরাই লিড করছে, সাথে সাথে আমাদের দেশের যারা কনসালটেন্ট আছেন তারাও লিড করছেন, তাই না? একসাথে কিন্তু প্যারালালি চলছে। কাজে আপত্তিটা কোথায় হবে আমি ঠিক জানি না। যদি রিদওয়ানের কোনো স্পেসিফিক বা কারো মধ্যে কোনো একটা জায়গা থাকে, আমি আরো একটু খোলাসা করে বলতে পারি আর কি। ধন্যবাদ স্যার। না স্যার, আমাদের অনেক ক্ষেত্রেই মানে ওটা শোনা যায় যে আমাদের দেশে মানে একটু
ওইটাকে মানে একটু কম গুরুত্ব দেওয়া হয়। আমাদের এফসিপিএস এবং এমডি যেসব ডিগ্রি আছে ওগুলোকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয় আমাদের দেশের প্রেক্ষিতে আর কি স্যার। না, আমি সেই যেটা ক্ষেত্রে বলছি আমি যে এটা বলেছিলাম তো দেখাই যায় না, এটা হলো যে বৃক্ষ তোমার কি পরিচয়, ফলে বলে পরিচয়। পরিচয়। তো ব্যাপারটা তো অনেকটা তাই। বিতর্ক তো যে কোনো কিছু নিয়ে করতেই পারে, তাই না? এখন যে বললাম যে এমডি এফসিপিএস নিয়েও তো বিতর্ক আছে, হচ্ছে না? কিন্তু আসলে কি কোনোটাই খারাপ? বাস্তবে কিন্তু তা না। এটা কোনোভাবে একটা যান্ত্রিকতার মধ্যে এটা কৌশলগত একটা বিতর্ক তৈরি হয়েছে আর কি এমআরসিপির সাথে। এছাড়া আর তেমন কিছুই নাই। তো এটা কিছুটা আমাদের নিজস্ব বৈশিষ্ট্য বলতে পারবো, তবে এগুলো খুব মাইনর বলে আমার মনে হয়। এবং দিন দিন এটা এই বাংলায় যদি বলে রেষারেষির ব্যাপারটা কিন্তু কমেও যাচ্ছে। হ্যাঁ, আমরা তো একসাথে কাজ করছি। আমি যে কলেজে, তুমি জানো, অনেকে জানে, কাজ করি, আমার সাথে এমডি এফসিপিএস কলিগরাই তো কাজ করছেন। আমাদের ভেতরে কিন্তু কোনো ধরনের ইন্টারনাল ক্লেশ নাই। আমরা একজন আরেকজনকে খুবই পছন্দ করি, কিন্তু ক্লেশটা হয়তো একটা কৃত্রিম ক্লেশ বিভিন্ন ভাবে তৈরি হয়েছে। হ্যাঁ, এটার বিস্তারিত আমি বলতে পারবো না কেন হয়েছে। একটা আছে, আমারও ধারণা হয়েছিল, কিন্তু বাস্তবে এটা অস্তিত্ব নাই। বাস্তবে সবাই কিন্তু কাজ করেই যাচ্ছে পাশাপাশি কিন্তু। হ্যাঁ, এটা ধন্যবাদ স্যার। একটা একটা কৃত্রিমতা বলে আমার মনে হয়েছে। এটা একটা জি কৃত্রিমতা ছাড়া আর কিছুই না আমার কাছে মনে হয়েছে। জি স্যার, থ্যাংক আচ্ছা, ইউ স্যার। আরেকটা স্যার বলেছো আমরা বোধহয়, ওই যে বিদেশের স্কোপটা জি বলেছো না? হ্যাঁ, জি এটাই হলো এটার আরেকটা অতিরিক্ত ব্যাপার যে এমআরসিপি করার পরে এটা স্বাভাবিক, যেই দেশের যে ডিগ্রি হয় সেই দেশেই তো এটার মূল্যায়ন করা হয়, তাই না? ওটা ওটা প্রমাণিত। তো আমরা এই জন্য আমাদের দেশের ডিগ্রিগুলোকে কোনোভাবেই তো অবমূল্যায়ন করতে চাইও না, বলতেও চাই না। আর আমি রয়্যাল কলেজে মেম্বার হয়েছে, তাতে কি হয়েছে? আমি তো এদেশেই পড়াশোনা করেছি, আমি তো এদেশে ডিগ্রি করার জন্যই চেষ্টা করেছি, তাই না? ওই সময় তো কোনো একটা পর্যায়ে আমার সুযোগ হয়ে গেল, আমি বিদেশেও চলে গেলাম, আমি রয়্যাল কলেজে মেম্বারশিপ করে ফেললাম। তার মানে আমি তো এই দেশের কোনো পড়াশোনাকে ইগনোর করিনি। আমার যারা শ্রদ্ধেয় শিক্ষক আমাকে পড়িয়েছেন তাদের দেওয়া জ্ঞান দিয়েই তো আমি রয়্যাল কলেজের এই পরীক্ষাগুলো পাশ করলাম। কাজেই এটাই স্বাভাবিক যে যেমন আরেক দেশের একটা ডিগ্রি এনে যদি বাংলাদেশে কেউ প্র্যাকটিস করতে চান, তাকে তো এই দেশে একটা কোয়ালিফাইং টেস্টও দিতেই হবে। ব্যাপারটা তো এরকমই হবে। তো এটাই আমাদের দেশের গুলো আমাদের জায়গায় কিন্তু মানে শিরোধার্য সবকিছুতেই। কিন্তু যারা এমআরসিপি করেছেন তাদের অ্যাডভান্টেজটা হলো এই এমআরসিপি যেহেতু রয়্যাল কলেজের, এটা তো বনেদি একটা ডিগ্রি না, একটা অ্যাচিভমেন্ট। তো সেটি এই পৃথিবীর সব দেশে, প্রায় সব দেশেই, স্পেশালি যারা মানে ব্রিটিশের কি বলবো এটা, কলোনিভুক্ত ছিলেন আর কি এক সময়, না, কমনওয়েলথ কান্ট্রি যেগুলো বলা হয়, তাদের সবাই কিন্তু এই এমআরসিপি কে রেসপেক্ট করে, সমীহ করে, সবাই অ্যাকসেপ্ট করে। সেখানে চাকরি কিংবা পোস্ট গ্রাজুয়েশনের জন্য কোনো আরো কোনো ট্রেনিং প্রোগ্রাম, তারা কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট করেন। এবং যারা বিদেশে আছেন তাদের সাথে কথা বলে সরাসরি সেই অভিজ্ঞতাও কিন্তু শেয়ার করা যায়। কেমন? থ্যাংক ইউ আমি স্যার। কি উত্তরটা মোটামুটি দিতে পারলাম কি রেদওয়ান? জি জি অবশ্যই স্যার। আচ্ছা আর আচ্ছা। আর স্যার এই ক্ষেত্রে এমআরসিপি করার পর মানে ইংল্যান্ডে কিভাবে সরাসরি কি জব করা যায় কিনা, বা তখন পিআর রিলেটেড একটা ব্যাপার থাকে ওখানে জব করার ক্ষেত্রে, স্যার এই বিষয়ে আচ্ছা যদি একটু আচ্ছা আচ্ছা। বলতেন। হ্যাঁ, এটা একটা ব্যাপার, যে কোনো দেশে গেলেই তো তাদের ন্যাশনালিটি পাওয়া, তাই না, রেসিডেন্সি পাওয়া, এগুলো বিষয় থাকেই। তো সব জি দেশে সমানভাবে সবাই সবকিছু দিতে চায় না, তাই না? ইভেন ইউকের চাইতে অস্ট্রেলিয়াতে আরো কঠিন সবকিছু পাওয়া। আমার কাছে সেই তথ্য আছে, আমরা মাঝখানে বসেছিলাম, আমরা নিজেরা একটা ইন্টারেক্টিভ সেশনও করেছি যারা আমাদের সাথে ট্রেনিং করে বিদেশে চলে গিয়েছেন। তো ইউকেতে তুলনামূলকভাবে ভালো, ইউকের অ্যাক্সেস পাওয়া তুলনামূলকভাবে সহজ। তো প্রথম কাজটা হচ্ছে আমি চাকরি পাবো কি পাবো না। আচ্ছা, আমি যদি বলি যে আমাদের দেশে এমবিবিএস পাশ করার পরে, তোমরা পাশ করার পরে তুমি চাকরি পাবে, এমন কোনো গ্যারান্টি আছে কোথাও? নাই কিন্তু, নাই না? দিন দিন অবস্থা খারাপ হচ্ছে। তো জি এটা স্যার। তো মানে সাপ্লাই এন্ড ডিমান্ডের উপর নির্ভর করে, সাপ্লাই এন্ড ডিমান্ডের উপর নির্ভর করে। এখন বলা হয় যে আমাদের দেশে অনেক ডাক্তার জমে গিয়েছে, তাদের চাকরির সুযোগ নাই। আসলে সুযোগ করে দিলে চাকরির সুযোগ হয়, তাই না? তো আজকে কালকে আমরা শুনলাম যে সার্জারিতে ফার্স্ট সার্জন নিতে হবে, এটা আইনে পরিণত হচ্ছে বা একটা বিধি হয়তো এর মধ্যে চালু হয়েছে, ডাক্তাররাই করবেন। এভাবে কিন্তু সুযোগ করে দিতে চাইলে সুযোগ হয়ে যায়। তো ইউকেতে কিছুদিন আগে একটা নিউজ পাবলিশড হয়েছে, আমরা এটা সার্কুলেট করেছি গত 1 মাস 2 মাস আগে। তাদের ওই যে হয়েছিল না, ওই যে ঘটনাটা হলো যে ব্রেক্সিট যে ঘটনাগুলো ঘটলো, জি এরপরে তাদের ওখানে অনেক পদ খালি হয়ে গিয়েছে, কয়েক হাজার, মানে হেলথ প্রফেশনাল, হেলথ ওয়ার্কারের পদ খালি হয়ে গিয়েছে। কাজেই
এই ব্যাপারে আমরা খোঁজ খবর নিয়েছি, আমরা সেশনে করেছি, ওখানে যারা আছেন তাদের সাথে সরাসরি কথা বলেছি। তারা বললেন যে বিদেশিদের এখানে যথেষ্ট কাজের সুযোগ আছে। তারা তো NHAS এর আন্ডারে কাজ করে, ন্যাশনাল হেলথ সার্ভিসের আন্ডারে, তারাই জবগুলো কন্ট্রোল করেন, যথেষ্ট সুযোগ আছে। কিন্তু ব্যাপারটা হয়েছে আমি কিভাবে যাব। তো আমাদের দেশে যেমন BMDS সার্টিফিকেট MBBS পাস করার পরে এমনি দিয়ে দিচ্ছেন আমাদেরকে, তাই না? তো আমরা যখন আমাদের দেশ থেকে ওদের দেশে যাব, আমাদের তো একটা কোয়ালিফাইং পরীক্ষাই দিতে হবে। পরীক্ষাটা হচ্ছে PLAB, তাই না? তাই তো, প্রফেশনাল এন্ড লিঙ্গুইস্টিক পরীক্ষা, তাই না? লিঙ্গুইস্টিক অ্যাসেসমেন্ট বোর্ড, এটা পরীক্ষা তাদের। সেখানে তারা প্রফেশনাল কোয়ালিটিও জাজ করেন, ল্যাঙ্গুয়েজও জাজ করেন। কিন্তু পাশাপাশি যে MRCP আছে, and it's very true, যাদের MRCP করা থাকবে তাদের কিন্তু প্ল্যাব পরীক্ষা দিতে হবে না। তারা ওখানে গেলেই GMC রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু চাকরির জন্য সবার মতোই প্রতিযোগিতা করতে হবে। এখন কথা হলো, কে প্রতিযোগিতায় আগায়ে থাকবে? ডক্টর রিদওয়ান, কি শুনতে পাচ্ছ তুমি আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আউট অফ সাইট হয়ে গিয়েছো, আমি আই টু আই কন্টাক্ট করতে পারছি না। হ্যাঁ, আই টু আই কন্টাক্ট মেইনটেইন করতে পারছি না। একটু থাকলে ভালো, কথা বলতে ইজি। তো যেটা বলছি যে ওখানে গেলেও আবার চাকরির জন্য প্রতিযোগিতা হবে, রিক্রুটমেন্ট কোয়ালিটিস গুলো দেখা হবে। তো ওরা করে কি, ওরা তো একটা পোর্টফোলিও কিন্তু মেনটেন করেন, একজন ডাক্তারের যোগ্যতা কতটুকু। এই যে আজকে তুমি যে প্রোগ্রাম কন্ডাক্ট করছো, এই যে আমাদের স্টুডেন্টদের নিয়ে কাজ করছো, বা অ্যাক্সেসে যারা কাজ করছে, বা আরো ডক্টরদের যে সোশ্যাল গ্রুপগুলো আছে না, বিভিন্ন পদের মধ্যে আছে, হ্যাঁ, কেউ ব্লাড ডোনেশন প্রোগ্রাম করছে, এগুলো প্রত্যেকটা কিন্তু জীবনের এক একটি অ্যাচিভমেন্ট। ভেরি ইন্টারেস্টিং হলো, ইন্টারেস্টিং বলবো না, বলবো যে দুর্ভাগ্যজনক, আমাদের দেশে এগুলার কতটুকু মূল্যায়ন হয়। ক্ষেত্র বিশেষে বলা হয়, তুমি পড়াশোনা না করে এসব কি করছো, এমনও ঘটছে না? তো এটা কেন বলা হয়? এজ এ টিচার আমি তো আমার স্টুডেন্টকে মাঝে মাঝে বলেছি, হ্যাঁ, তোমাদেরও কাউকে কাকে বলেছি, তুমি কি পড়াশোনা করছো ঠিক মতো, না এগুলাই করছো? এটা বলার একটা কারণ আছে। কারণ হয়েছে আমি এই জায়গায় এত বেশি নিয়োজিত হয়েছি, ইন্ডালজড হয়ে গিয়েছে, আমার রিয়েল পড়াশোনার মধ্যে হয়তো আমি নাই। কিন্তু এটা হলে তো আর চলবে না, টিকে থাকতে হলে নিজের পড়াশোনাটা ঠিক রেখে বাকি কাজ করতে হবে। তো তারা কিন্তু অনেকগুলো প্যারামিটার্স, অনেকগুলো ক্রাইটেরিয়া ফলো করেন। ইভেন হই, তার যদি একটা এমফিল ডিগ্রি থাকে বেসিক সাবজেক্টে, হ্যাঁ, ডিপ্লোমা থাকে বেসিক সাবজেক্টে, এটাও কিন্তু তারা স্কোর হিসাবে গণ্য করে, তাদের একটা স্কোরিং সিস্টেমও আছে। তাহলে চাকরি পেতে গেলে তাকে তো প্রতিযোগিতায় নামতেই হবে। প্লেব করলেও চাকরি মিলবে না, কিন্তু প্লেব করার অর্থ কি? বাংলাদেশের BMDC রেজিস্ট্রেশন পাওয়া। তো তুমিও পাবে MBBS পাস করার পরে, ইন্টার্ন শেষ করার পরে। তোমার বড়রা যারা পেয়েছে না, কিন্তু পেলেই কি জব হচ্ছে? হচ্ছে না। তো তো সব দেশে তো ব্যাপারটা একই। তো কাজেই এই জন্যে এই MRCP যদি একটু ধৈর্য ধরে শেষ করা যায়, তাহলে তার প্লেব করার দরকার হলো না। যারা অ্যাম্বিশাস থাকবেন যে না আমি ইউকেতেই যাব, তাহলে MRCP করে গেলে প্লেবের কাজটা শেষ হয়ে গেলেও ল্যাঙ্গুয়েজের স্কিলটা থাকতেই হবে। প্লেব করলেও যেমন লাগবে, MRCP করার জন্য লাগবে। MRCP করে যাওয়ার পরে যখন ওই ফিল্ডে যাবে, তখন কিন্তু তাকে আগে রিক্রুট করবে। এটা স্বাভাবিক, এটাই স্বাভাবিক। যারা MRCPian তারা জবের জন্য অ্যাপ্লাই করলে তাদের স্কোপটা অনেক বেশি হবে। ওকে স্যার, যখন আমরা ইউকে তে জব পাবো, তখন সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা কেমন থাকে, এই ক্ষেত্রে যদি একটু বলতেন। আসলে সুযোগ সুবিধাটা আমরা কি অর্থে শব্দটা ব্যবহার করছি তার উপর নির্ভর করছে। হ্যাঁ, অবশ্য প্রথমত আমরা ভাবি যে আমাদের বেতন কত হবে, তাই না? আমাদের বেতন কত হবে যদি এটা ভাবি, এটাও একটু অন্যভাবে ভাবতে হবে যে আমাদের খরচ কত। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা আমার অনুভব থেকে যদি বলি, আমি কত রোজগার করি তার চাইতে গুরুত্বপূর্ণ হলো আমার খরচ কত, আমার জীবন চলার জন্য মাসে বা বছরে খরচ কত। আমার যদি ইনকামের চাইতে খরচ বেশি হয়, আমি যদি কোটি টাকাও ইনকাম করি, তাহলে তো আমি আসলে বিপদগ্রস্ত, তাই না? তো কথাটা এই জন্য বললাম, ইউকেতে অবশ্যই প্রাপ্তি বেশি, টাকা পয়সা অনেক বেশি, ওরা পাউন্ডে পে করে না, হাজার পাউন্ড ওরা পে করে। আমাদের দেশে হয়তো বা আমাদের দেশে যারা ধরো ইন্টার্নশিপ যারা করে, তারা বেতন কত পায় জানো রিদওয়ান? জানো? স্যার, গভর্নমেন্ট স্যার 20,000 আর প্রাইভেটে 15 বা 15 থেকে 20,000। এটা তো আর বেতনও না, এটা একটা ভাতা বলা যেতে পারে। ইটস নট স্যালারি, ইট ইজ অ্যালাউয়েন্স না। তো এরকম যদি 20,000 হয়, যাই হোক, এটা কারোর জন্য কিন্তু যথেষ্ট, কারোর জন্য যথেষ্ট না আমাদের দেশে। তাই ওদের ওখানে 20,000 না, ওটা হলো 2-3 লাখ ওদের ফাউন্ডেশন ইয়ারের। এখন
আমি এটা বলবো না যে 2-3 লাখ তো অনেক টাকাই, তো তাদের খরচও তো অনেক বেশি, তাই না? মানে ওরা পাওয়ার পরে কিন্তু ট্যাক্স এটা ওটা বিভিন্ন খাতে দিয়ে থাকতেই হবে। আর আমাদের দেশে তো 20,000 টাকাই তো পকেটে করে বাজারে গিয়ে বাজার করে বাড়িতে চলে গেলাম। এটাও কিন্তু যথেষ্ট না, যদিও আসলেই যথেষ্ট না। এটা তো ভাতা দেওয়া হয়, অ্যাকচুয়ালি নট স্যালারি, তাই না? ভাতা কোন রকম একটা সময়টা পার করার জন্য। ওদের ফাউন্ডেশন ইয়ার থেকে কিন্তু এই স্যালারি শুরু হয়ে যায়। এটা 2-1 লাখ টাকাই হবে, আমি এক্সাক্ট ভ্যালু হয়তো বলতে পারবো না। তারপরে যখন প্রত্যেকটা ট্রেনিং পোস্টে চলে যায়, এটা বাড়তেই থাকে, এটা বাড়তেই থাকে। মানে 2 লাখ থেকে 1.5 লাখ, মিনিমাম তো 1.5 লাখ, তারপরে আস্তে আস্তে 2-2.5 লাখ হিসাব করতেই হবে। এটা যদি বলতে হয় আমাকে একটু দেখে একটা একটা করে বলতে হবে। কিন্তু পাশাপাশি এটাও বলি যে ওদের খরচও কিন্তু অনেক বেশি, তবে জীবন চলার জন্য যথেষ্ট, তাই না? ওরা কাড়ি কাড়ি, মানে আমাদের দেশে তো আমরা টাকা জমিয়ে আনন্দ করার চেষ্টা করি না, বিল্ডিং, জায়গা, জমি, ডাক্তার হয়ে মনে হয় যেন অনেক কিছুই হয়ে যাবে, এরকম একটা ভাবনা থাকে। ওরা কেন এসব ভাবে না, ওরা জীবনটা চলে, ওরা কেরিয়ার বিল্ড আপ করে। কেমন, যেমন আমার কালকে মেসেজ পেলাম, এক কলিগ, একসাথে আমরা ঢাকা মেডিকেল কলেজে, আমার জুনিয়র, উনি কাজ করেছেন, ফিমেল কলিগ। কালকে উনি জাস্ট আমাকে জানালেন ওনার ওই অ্যাকিউট মেডিসিনে তার কনসালটেন্সি ট্রেনিং কোর্সে শেষ হয়ে গিয়েছে, শি ফিনিশ দিস নাও। একসাথে কিন্তু আমরা ট্রেনিং করেছি, পার্ট 1 পরীক্ষাটা আমার পরে উনি দিয়েছেন, আমরা ডিএমসি যখন কাজ করেছিলাম গ্যাস্ট্রোএন্টারোলজি, একসাথে 1-2 মাসের পরিচয়। তো এখন তো উনি মানে কয়েক লাখ টাকাই পাবেন, 5 থেকে 7 লাখ টাকা উনি হয়তো এরকম স্যালারি ড্র করবেন পার মান্থ। এরপরে বলবো এক এক দেশের আর্থসামাজিক অবস্থা তো এক এক রকম, তবুও তুলনামূলকভাবে অনেক ভালো। ইউকের কথা যদি বলি, হ্যাঁ, অন্যান্য দেশে আবার অন্যরকম, এক এক দেশে অন্যরকম আর কি। আমার মনে হয় এটা সবাইকে হয়তো আগ্রহী করে তুলতেও পারে। তবুও বলবো যে টাকা, আবারও বলবো, খরচের খাত হচ্ছে আসল, কত পেলাম তা নয়। ঠিক আছে রিদওয়ান? জি অবশ্যই স্যার। স্যার এই ক্ষেত্রে যখন স্যার এই ক্ষেত্রে যখন এমআরসিপি কমপ্লিট করে বা যখন বাংলাদেশ থেকে কেউ যখন সেখানে যায় এবং জবে সে অপরচুনিটি পায়, এক্ষেত্রে সে কি ওখানে জিপি হিসেবে কাজ শুরু করে, নাকি স্যার স্পেশালিটি ডিগ্রি বা স্পেশালিস্ট হিসেবে কাজ করার জন্য তখন রিকোয়ারমেন্ট স্যার কি হয়? আচ্ছা, ওদের ওখানে ওদের ট্র্যাক গুলো আলাদা। এতক্ষণ আমি যে আলাপটা করলাম, ওদের যে ক্লিনিক্যাল ট্রেনিং পোস্ট গুলো বললাম না, সিটি বা সিএমটি, এখন হলো আইএমটি, ইন্টারনাল মেডিসিন ট্রেনিং, এই স্ট্রাকচারটা কিন্তু স্পেশালিস্ট বানানোর স্ট্রাকচার বিভিন্ন সাবজেক্টে। হ্যাঁ, তাদের আবার জিপি একটা আরেকটা ট্র্যাক আছে জিপির জন্য। হ্যাঁ, তো ওদের নিজস্ব জিপির জন্য একটা পরীক্ষাও আছে, আমাদের দেশেও আছে, আমি হয়তো সুযোগ পেলে এটাও আরেকদিন বলবো। এমআরসি জিপি, ইট ইজ নট এমআরসিপি, হ্যাঁ, এমআরসি জিপি, মেম্বার অফ দ্য রয়্যাল কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনার্স। এটাকে ডাকনাম বলে বলা হয় ফ্যামিলি ফিজিশিয়ান। তো যাক, ওই আলোচনা আরেকদিন বলবো, ফ্যামিলি বলতে কি বোঝায়, বা ওই ট্র্যাকে ঢুকতে গেলে ওদের এমআরসি জিপি ইউকে আছে, ওটা দিয়ে তারা ঢুকে। কিন্তু যারা বাংলাদেশ থেকে এমআরসিপি করে যাবেন, তাদের কিন্তু টার্গেট থাকবে স্পেশালিস্ট ট্রেকে যাওয়া। কিন্তু কেউ যদি মনে করেন যে না, উনি স্পেশালিস্ট ট্রেকে যাবেন না, উনি কিন্তু এমআরসিপি দিয়ে জিপিতে চলে যেতে পারবেন, দুই দিকে কিন্তু যাওয়ার সুযোগ আছে। ঠিক আছে, এটা ওনার ইচ্ছা। উনি যদি আর কনসালটেন্ট পোস্টে না যেতে চান, কেমন, তাহলে উনি কিন্তু জিপি করে ওখানে ইনকাম করতে পারবেন। এবং শোনা যায়, আমরা শুনেছি, জেনেছি, জিপি যত ইনকাম করেন একজন স্পেশালিস্ট তত ইনকাম করেন না ইউকেতে, কারণ জিপি প্র্যাকটিসটা অন্যরকম। আমাদের দেশে ধরো জিপি বলতে কে, তোমার একটা ব্যাগ নিয়ে বসে গেছো, এরকম জিপি জিপি ভাব না, যে একটা ওষুধের দোকানে বা কোথাও বসে গেলে। ওখানে কিন্তু জিপি একটা আলাদা ব্যাপার। অ্যাকচুয়ালি ফ্যামিলি মেডিসিন ইজ স্পেশালাইজেশন, এটা একটা কিন্তু স্পেশালিস্ট এমআরসিপির মতোই। এটার আলাদা রয়্যাল কলেজ আছে, এখানে প্রফেসরশিপ আছে, এখানে একাডেমিক ডেভেলপমেন্টের সুযোগ আছে। কিন্তু যারা ট্রেনিং পোস্টে চলে যাবেন, কিন্তু যারা প্র্যাকটিস করবেন এমআরসিপি করে, উনি চাইলে জিপিও করতে পারবেন ওখানে। অনেকে করেন, আমি শুনেছি আর কি, অনেকে করে। আবার ট্রেনিং এ ঢুকতে গেলে ট্রেনিংও হবে, ওই স্যালারিও পাবে, পরে কনসালটেন্ট হবে। জি স্যার। ঠিক আছে জি স্যার, এই ক্ষেত্রে যখন একজন স্টুডেন্ট এমবিবিএস শেষ করবে, তখন সে as soon as possible কখন সে এমআরসিপি পার্ট 1 টা দেওয়া তার জন্য বেটার হয়, এই ক্ষেত্রে যদি একটু বলতেন। আচ্ছা, পরিকল্পনা এখন আসি না, আসলে প্রথম কাজটা হচ্ছে উদ্যোগী হওয়া, না আমি দিব কি দিব না। জি স্যার। আমি যেটা লক্ষ্য করে দেখেছি, বই তো একটাই, মেডিসিনের বই। আমাদের যদি বলি দি মেডিসিন, এটা সবাই জানি কোন বইটা, তবে আমি নামটা বলবো না, আমি জানা সত্ত্বেও, কারণ আমার একটু ভিন্ন বা চিন্তার মধ্যে ভিন্নতা আছে। আমার ভিন্নতা এরকম যে মেডিসিন তো একটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়,
না। আমরা একটা বই পড়ি, আসলে এটা আমাদের অবস্থা এমন হয়েও গিয়েছে। মেডিসিন তো বা লেখাপড়া, এই প্রফেশনাল লেখাপড়া তো একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, তাই না? এটা তৈরি করার জন্য একটা বই যথেষ্ট নয়। এখন তো সবাই মাথায় হাত দিয়ে বলবে, স্যার যে কি বলছেন, একটা বই যথেষ্ট না, এটাই পড়ে শেষ করতে পারছি না, আবার বলে। ব্যাপারটা এরকম তো না। বই হলো আমার স্টোর হাউস অফ নলেজ। এটা আমার একটা হোক, 5টা হোক, আমি নলেজ গ্যাদার করার জন্য বই পড়বো, কিন্তু স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, অ্যাটিটিউড ডেভেলপমেন্ট করার জন্য বই তো যথেষ্ট হবে না। তাহলে কিন্তু আমাদের একটা প্রফেশনাল প্রোগ্রামে আসতে হয়, তাই না? যেটা আমাদের দেশে অলরেডি চালু আছে, এই কোর্সের মধ্যে চালু আছে। তো এখন কে কখন শুরু করবে, প্রশ্নটা বোধহয় ওখানেই ছিল। জি। আসলে তো সবাই অভ্যস্ত, আমরা এফএসপিএস এ পড়া শুরু করি হয়তো ইন্টার্নশিপের পরে। আসলে হওয়া উচিত ছিল ইন্টার্নশিপের সময়। ইভেন এমবিবিএস এর যে বইটা পড়ছি, ডেভিডসন মেডিসিন পড়ছি না, তো সেই বই থেকেই তো এফসিপিএস পরীক্ষা দিচ্ছি সবাই। 5th ইয়ারে 3rd ইয়ার থেকে তো মেডিসিন পড়া শুরু হচ্ছে না, অল্প অল্প করে পড়া শুরু হচ্ছে, ফাইনাল জি। ইয়ারে এসে পুরোটাই পড়া হচ্ছে। ডেভিডসন কিংবা পারভিন কুমার বা হ্যারিসন, হোয়াট এভার দ্য বুক, আমরা পড়ছি। যদি তাই হয়ে থাকে, উত্তরটা কি দাঁড়ায়? এমআরসিপির পড়া কখন শুরু হবে? একই সময় শুরু হবে। কথা হচ্ছে আমি পরিকল্পনা নিচ্ছি কিনা। যদি পরিকল্পনা নেই, আমাকে একটু এমআরসিপির মতো করেই পড়তে হবে। ব্যাপারটা হচ্ছে জি এই। স্যার। কিন্তু নলেজ ইজ সেম, নলেজটা কিন্তু গ্যাদার করতেই হবে আমার পরিকল্পনার মধ্যে, এমন ভাবে আসলে করতে হবে যেন আমি এমআরসিপিও দিতে পারি, আবার এফসিপিএস পরীক্ষাও দিতে পারি, বা এমডিতেও যেন এনরোল হতে পারি। এটি সম্ভব, এটি অসম্ভব নয়। সে অর্থে যদি বলি, তাহলে কিন্তু 3rd ইয়ার থেকে পড়াশোনা বা চিন্তা, অন্ততপক্ষে চিন্তাটা তো শুরু করা দরকার। অবশ্যই। আদৌ আদৌ আমরা কি করি? বা 3rd ইয়ার থেকে দেখা যায় যে 3rd ইয়ার তো মেডিসিন পরীক্ষা দিতে হচ্ছে না, 4th ইয়ার পরীক্ষা দিতে হচ্ছে না, তখন আমরা কেমন যেন একটু রিলাক্টেন্ট হয়ে পড়ি না, বেসিক সাবজেক্ট গুলোর চাপে স্যার ইভেন স্যার আমাদের 5th ইয়ারে তো আমাদের ওইরকম মূল বই বেসড কোনো পড়াশোনা তেমন হয় না, বা হয়তো গুটি কয়েকজন হয়তো মূল বইতে যায়, গো থ্রু করে, কিন্তু সবাই তো অনেক সময় মূল নোট বই বইটা পড়ে, তো নোট বই পড়ে, এটা বলতে চাচ্ছ? জি হ্যাঁ, জি স্যার, নোট মূল বই বই পড়ার তো যথেষ্ট আমাদের কারণ আছে, আমি এটাকে তো শ্রদ্ধেয় স্যারদের লেকচার ফলো করে, হ্যাঁ স্যারদের হ্যাঁ লেকচার অবশ্যই ফলো করেন। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। ভালো একটা নোট বই যদি থাকে, সেই নোট বই চাইলে কিন্তু তুমি নিজেই লিখতে পারো। কেমন? আরেকজন করে দিয়েছেন, আরেকজন করে দিয়েছেন, তোমার সময় নাই। কেমন? তুমি চাইলে কিন্তু নিজেই বিভিন্ন বই থেকে যে নিজের নোট করেছো, এটা তো নোট বই, এটাকে বই আকারে বাজারে বের করে দিয়েছেন কেউ না কেউ, হয়তো জি তার একটু বাণিজ্য হচ্ছে, তাই না, তার একটা জি কন্ট্রিবিউশনও হচ্ছে, কিন্তু এগুলাতে একটু এররের চান্স বেশি থাকে, যেহেতু খুব জুনিয়ররা কেউ করেন। তো জি আসলে সব পরীক্ষার জন্য কিন্তু নোট বই দরকার। আমরা হয়তো নোট বই বলি না, আরেকটা কি একটা শব্দ বলি না বাংলায়, বললাম না আর কি। তো এরকম বইগুলো পৃথিবীতে সবখানে সবকিছুর জন্যই আছে। কিন্তু যদি বলি এমআরসিপির জন্য কি আছে, অবশ্যই আছে। এমআরসি জিপির জন্য অবশ্যই আছে, প্ল্যাবের জন্য আছে, কোথায় নাই। কিন্তু ব্যাপার হচ্ছে এটা কোয়ালিটি কেমন, প্রশ্ন হচ্ছে ওইখানে। নলেজ ইজ সেম, প্রত্যেকটি পরীক্ষার জন্য কিন্তু আলাদা একটা স্ট্র্যাটেজি থাকে, ওই স্ট্র্যাটেজিগুলো ওই সমস্ত বইপত্রে পাওয়া যায়। কেমন? জি তো স্যার। আমরা যে মেডিসিন পড়ি আন্ডার গ্রাজুয়েটে, আমাদেরও কিন্তু একটা নোট বই দরকার ছিল। আমি যদি এই জায়গায় বলি আর কি, হ্যাঁ, এবং আমার যারা কলিগ থাকবেন তারা যদি এটা নিয়ে আলোচনা করতে চান, আমি কিন্তু খুবই ফ্রি এই ব্যাপারে কথা বলার জন্য। এবং আমার জায়গায়, আমার কর্মক্ষেত্রে এই জায়গাগুলো আস্তে আস্তে তৈরি করার কিন্তু চেষ্টা আমরা করছি কিন্তু, হ্যাঁ, যদি এটা জি অনেক কষ্টসাধ্য, জেনারেলি এটা অ্যাকসেপ্টেবল বিষয় নয়, তখনই মনে হবে যেন এটা সেই ওই বইটা, হ্যাঁ, ডট ডট দিয়ে বললাম কথাটা। ব্যাপারটা এরকম না, এটাকে বলে মডিউল, লার্নিং মডিউল। কেমন? জি স্যার। পৃথিবীর সব জি দেশে এরকম মডিউলই আছে, কেউ ওইভাবে বই কিন্তু পড়া হয় না, যে আমি ডেভিডসন পড়েই এমবিবিএস হচ্ছে, পারভিন কুমার পড়ছে, ব্যাপারটা এরকম না, সবাই সবকিছুই পড়ছে, কিন্তু ওই দেশের প্রেক্ষিতে, ওই বাস্তবতায় কি পড়া দরকার হবে সেরকম কিন্তু মডিউল তৈরি হচ্ছে। তা আমাদের দেশে যদি বলি, আমাদের মডিউল কি হওয়া উচিত? আমাদের মডিউল হওয়া উচিত যে ইমিডিয়েট পাশ করার পরে আমাদের দেশের যে নিড আছে, জাতির যে ডাক্তারের যে প্রয়োজনটুকু আছে, সেই প্রয়োজন পূরণ করার জন্য যে মডিউল করা দরকার, আমাদের কিন্তু সেই মডিউলই হওয়া উচিত প্রথমত। জি অবশ্যই। তারপরে যদি বলি যে কেউ এমআরসিপি করবে, কনসালটেন্ট হবে, প্রফেশনাল হবে, অ্যাডভান্স প্রোগ্রামে যাবে, বিদেশে যাবে, তার জন্য মডিউলটা হবে আলাদা, তাই না? তো বেশিরভাগের মডিউল তো হবে আমাদের জন্য মডিউল, সেটা কি? সেটা কিন্তু আবারও সেই জেনারেল প্র্যাকটিস, ঘুরে ফিরে আবার আরেক জায়গায় চলে যাচ্ছে, কিন্তু কিন্তু সেই মডিউলটা নাই। দেখা যাবে এমবিবিএস তোমরা যারা পড়ছো, আমরা পড়াচ্ছি, বা ইন্টার্ন লাইফে যেটা আলোচনা করা হচ্ছে, এটা একেবারে স্পেশালিস্ট লেভেলের ডিসকাশন গুলাই করা হচ্ছে, জি অবশ্যই। তাই না? তো জি সেজন্যই স্যার। 3rd ইয়ার থেকে যদি বলি, সেই তোমার প্রথম প্রশ্নের দিকে, যে শুরু থেকেই একটা মনের একটা প্রস্তুতি দরকার, আস্তে আস্তে তৈরি হতে হতে
আমার মনে হয় যে ইন্টার্নে যখন ঢুকে যাবে সবাই, তার ইন্টার্ন ট্রেনিং এর টিচারদের ইনস্ট্রাকশনের পাশাপাশি, যেমন এখন যেমন সবাই বিসিএস পড়ছে না, ইন্টার্ন থাকা জি অবস্থায় অবশ্যই বিসিএস পরীক্ষা দেওয়া যায়। তো এটা যদি সম্ভব হয় জি তাহলে এমআরসিপি কেন সম্ভব হবে না? অবশ্যই সম্ভব। কাজেই এমবিবিএস পাশ করার পর আমি বলবো যে আমাদের এমবিবিএস পরীক্ষাটার সাথে এটা যে টেকনিক্যাল পার্থক্য থাকার কারণে ফিফথ ইয়ারে থাকতে খুব বেশি মনোযোগ দিয়ে পড়ার সুযোগটা নাই। ফিফথ ইয়ারে হয়তোবা এমআরসিপি যে কি ধরনের প্রশ্নগুলো হয় এটার যদি কোনো একটা বান্ডেল সামনে থাকে, মাঝে মাঝে দেখা যায়, ধরো কার্ডিওলজি ক্লাস চলছে এই সময় মেডিসিনের কারো, জি আমি কার্ডিওলজি রিলেটেড এমআরসিপির প্রশ্নগুলো একটু যদি দেখে নেই, এতে করে কিন্তু আমার দেশের পরীক্ষাটাও কিন্তু আরো বেশি সহজ হয়ে যাবে ওই পড়াশোনার কারণে। অবশ্যই এটা একটু সময় বের করার একটা ব্যাপার আছে এবং এটা সম্ভব, এটা আমি বলবো যে সম্ভব। এরকম যদি পড়াশোনার কোনো মডিউল দরকার হয়, এটা সবখানে আছে, আমরা যারা মেন্টর হিসেবে কাজ করছি সবারই এই বান্ডেল আছে, কিন্তু ইভেন তুমি চাইলে তোমাকে আমি দিয়ে দিতে পারবো, জি এটা স্যার সফট কপি পাওয়া যায়, এটা 1000 টাকা দিয়ে কিনতে হবে না, তাই না? তো একটু জি করে অবশ্যই একটু করা যেতে পারে। আর বাকি স্ট্র্যাটেজিক্যাল যে ব্যাপারটা থাকে সেটা তো এমআরসিপি দিতে গেলে ওই ইন্টার্নশিপের শেষে যে করা উচিত। শেষে জি গেলে যাদের এই ওরিয়েন্টেশনটা থাকবে তারা 4 মাসে কিন্তু অ্যাডপ্ট করে ফেলতে পারবে এবং করছে, অ্যাডপ্ট করছে। হ্যাঁ, যেটা আমার অবশ্যই অভিজ্ঞতা হয়েছে যে যে রিদওয়ান তুমি গ্রিন লাইফে তো না? জি স্যার আমি গ্রিন লাইফে জি স্যার তোমার গ্রিন লাইফেরই ডক্টর আছে যে জাস্ট শেষ করলো, আজ আগামী সোমবার তার শেষ হবে, এরকম একজন আছে, আচ্ছা 4 মাসে শেষ, এবং হি ইজ ভেরি নাইস। এটা সম্ভব, আমি এক্সাম্পল এর জন্য বলছি, এনকারেজ করার জন্য বলছি। জি হ্যাঁ, স্যার এরপরে যদি 2 মাস 4 মাস পর হয়ে যায়, ইউ ক্যান অ্যাপিয়ার ইন দ্য এক্সাম, পাস করে গেলে তারপরে সম্ভব। আশা করি আমি স্যার এটা অনেক আসলে সময় নিয়ে এটা বলছিলাম। আমাদের আসলে ইচ্ছা সম্পূর্ণ ইচ্ছা নিজেদের আকাঙ্ক্ষা এবং একটা মনস্থির করা একটা ব্যাপার, তার জি সাথে জি সাথে একটা প্রপার গাইডলাইন এবং মেন্টরশিপটা খুব প্রয়োজন আমাদের আসলে, যে আমাদের ক্যারিয়ার পাথওয়েটা কেমন হবে বা আমরা যদি খুব মানে এই পথে যেতে চাই তাহলে আমাদের কিভাবে শুরু করলে এটা আর্লি ভাবে আমরা শুরু করতে পারবো। আর এই জিনিসগুলো যদি আমরা প্রথম থেকেই যদি একটা গাইডলাইনটা সম্পূর্ণভাবে পাই তাহলে আসলে আমাদের জন্য সবকিছু আসলে ইজি হয়। অনেক ধন্যবাদ স্যার, আজকে আপনারা অনেক সময় ব্যয় করে অনেক কিছু আজকে আলোচনা করেছি, অনেক তথ্য আপনার কাছ থেকে জানতে পেরেছি। ইনশাল্লাহ আমরা এরপর আরো সেশন নিয়ে আরো বিস্তারিত এই সম্পর্কে ইনশাল্লাহ জানতে পারবো। স্যার আমাদের মনে হচ্ছে আমরা আজকে এখানে শেষ করি স্যার, অনেক হ্যাঁ, আজকে এখানে শেষ রাত করা হয়ে- যেতে পারে। জি সুযোগ থাকলে হয়তো আমি আরো বলতে পারতাম, প্রায় অনেক সময় হয়ে গেল তো। আসলে ইন্ট্রোডাকশনটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমার জি মনে স্যার হয় যে আমি যতটুকু বলার চেষ্টা করলাম, আরো বেশি একটু পার্টিসিপেশন থাকলে, যদি পার্টিসিপেন্টরা সরাসরি প্রশ্ন করতো হয়তো আরো প্রশ্ন বেরিয়ে আসতে পারতো। তবু আমি জি স্যার আমার ইন্ট্রোডাকশনে একটা বলার চেষ্টা করলাম যে ব্যাকগ্রাউন্ডটা কি কি হতে পারে। আবার সরাসরি যদি আবার কোনো সুযোগ হয় কোনো একটা সময়, পার্ট ওয়ানে কি কি আসলে পরীক্ষা হয় প্রশ্নগুলো, জি ওটা অবশ্যই আমি হয়তো এক্সাম্পল হিসেবে হয়তো আরেক সময় সময় যদি আমার সাথে যোগাযোগ হয়, আমি মানে আনন্দিত বোধ করব আর কি। স্যার তবে আমাদের জন্য অনেক বেশি আমাকে অনেক আমাকে বেশি একটু অপরচুনিটি হবে স্যার। সময়টা আমার মতো করে একটু বলে দিতে অবশ্যই হবে, অবশ্যই তাহলে হয়তো অবশ্যই বা। স্যার জি স্যার তো এটা স্যার নির্ভর করছে আমি এতক্ষণ যা বললাম আমি কতটুকু বোঝাতে পারলাম জানি না। তোমাদের বোধহয় ফেসবুকে কোথাও এটা ইয়ে হবে না, এখন তো ইয়ে হচ্ছে, ফেসবুকে লিংক করে বোধহয় জি অনেকে জি দিয়ে জি দিতে স্যার পারবে। আমাদের লাইভ হচ্ছে তারা জি হয়তো স্যার। কোনো কোয়ারি টোয়ারি করতেও পারে, আমি তো ওদিকে মনোযোগ দিতেও পারছি না। স্যার কিন্তু আমাদের যদি এরকম কোনো কোয়ারি হয় আমরা এটা স্যার আপনাকে আমরা কোশ্চেন গুলো জানিয়ে দেবো ইনশাল্লাহ, আসলে সেগুলো নিয়ে আমরা জানিয়ে নেক্সট দিয়ে সেকশন হ্যাঁ আরেকটা সেশন হয়তো আলাপ করা যাবে, সমস্যা হবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ জি স্যার এটা করা অবশ্যই। যেতে পারে। তো আপনি যদি আমাদের এরকম সময় দেন, আমাদের যদি এই ক্যারিয়ার গাইডলাইন গুলো করেন স্যার, গাইড দেন, তাহলে ইনশাল্লাহ আমরা আসলে একটা প্রপার ওয়েটা আমরা খুঁজে পাবো। আজকে অনেক সুন্দর একটা সেশন ছিল, অনেক ইনফরমেশন আমরা জানতে পেরেছি যেগুলো আসলে আমরা অনেকেই এইসব ইনফরমেশন গুলো জানি না, আমাদের ইনফরমেশন গ্যাপের জন্যই আমরা আসলে অনেক সময় সামনে এগিয়ে যেতে পারি না স্যার। তো ব্যাপারটা আশা করছি আসলেই স্যার তাই, এটাই তাই, জি ইনফরমেশন গ্যাপ একটা বড় ব্যাপার হয়েছে। আবার হ্যাঁ আরেকটু স্যার যদি বলি, ইনফরমেশন মিস ইউজও যদি বলি, হ্যাঁ, জি তুমি যে একটা প্রসঙ্গ বললে না, আমরা ইনফরমেশনকে মিস ইউজও করছি অনেক জায়গায়, তাই না? জি মানে এটাও একটা বোঝার ব্যাপার আছে। এখন তো যুগটা ডিজিটাল হওয়ার কারণে কারো কাছে এত বেশি অনেক কিছু না জানলেও চলে। না না, রয়্যাল কলেজের ওদের তো ওয়েবসাইটে সবই দেওয়াও আছে, আমি হয়তো সামারি করে বললাম, অল্প জি সময়ে বলার চেষ্টা করলাম, যারা শুনবে বা শুনছে তাদের জন্য সহজ হয়ে গেল। এই জি কথাগুলো বুঝতে গেলে ওদের পড়াশোনা করতে তো কয়েক ঘন্টা লাগবে, আমি হয়তো আলাপচারিতে এটা সহজ করে বলে ফেললাম আর কি। জি স্যার অ্যাডভান্টেজটা অবশ্যই এখানেই, না হলে সব তথ্য কিন্তু পৃথিবীতে সবখানেই আছে, এভরিথিং ইজ ওপেন। হ্যাঁ, জি কোনো কিছু হিডেন নাই। জি তো স্যার। ঠিক আছে রিদওয়ান, আজকে তাহলে শেষ হোক। থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। জি জি থ্যাংক ইউ বেস্ট অফ স্যার। লাক, আবার কথা হবে। জি আবারও জি অ্যাক্সিসকে স্যার। ধন্যবাদ আমাকে ডাকার জন্য।
আমি শেষ কথাটা বলি যে আমি কিন্তু বলেছি যে আমি আমার ক্যারিয়ার করার পরে 7 বছর কিন্তু এখানে কাজ করছি। আমার জি। সবসময় আগ্রহ থাকবে মানে আনটিল মাই ডেথ ফ্রম মাই হার্ট আই লাইক টু সে এই জায়গায় কন্ট্রিবিউট করা। তো অ্যাক্সিস যদি এভাবে দরজা খোলা রাখে আমিও তো কৃতজ্ঞ হব। অবশ্যই, অবশ্যই সবসময় স্যার। সবসময় আমরা সবসময় চাই আপনি আমাদের সাথে থাকুন স্যার, আমাদেরকে দিক নির্দেশনা দিন স্যার। জি জি জি। আমি সবসময় চাই স্যার। ওকে, সবাইকে ধন্যবাদ। জি, জি আল্লাহ স্যার। হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।